নীলুর কথা রাখতেই এবার নীলুর সঙ্গে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। নীলু বলতে থাকে যে রাই দিদিভাইকে যে কোনো মূল্যে আমি যদি আমার সঙ্গে কিছুটা সময়ের জন্য হলেও বাড়ি থেকে বের করতে পারি, তারপর যদি রাই দিদিভাই কোনো রকম কোনো ক্ষতি হয় তার জন্য নিশ্চয়ই আমি দায়ী থাকবো না। কারণ রাই দিদিভাই তো একজন অ্যাডাল্ট মানুষ, আর ওর সন্তানকে দেখে রাখার দায়িত্বটাও তো ওর। তাই ওর কোনো রকম কোনো অবহেলার কারণে যদি ওর সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হয়, তাতে তো আমার কোনো কিছু যায় আসে না, তাই না? কিন্তু এই যাত্রায় অনির্বাণ দাদাভাই যাতে কোনো মতেই জিনিসটা জানতে না পারে, সেদিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে নীলু যখন রাইকে হঠাৎ করে ফোন করে বলতে থাকে যে রাই দিদি ভাই, দেখতে দেখতে এই সময়টা তো তোর কেটে যাবে, কিন্তু তার শর্ত যে আসছে তার জন্য তো কোনো রকম কোনো শপিং করার তুই সময় করে উঠতে পারবি না। তারপর যখন তোর পেট দেখা যাবে তখন তো তুই আরও বেরোতে লজ্জা বোধ করবি। তাই আমি তোকে বলছি যে তোর যদি একটু সময় সুযোগ হয় তাহলে চল না, বরঞ্চ আমরা দুজন বোন মিলে, অনেক দিন বা হয়ে গিয়েছে যে আমরা বেরো হই না, আমরা বরঞ্চ একটু শপিংয়ে বের হই, পুচকোটার জন্য কিছু কেনাকাটাও হয়ে যাবে তার পাশাপাশি। কী বলিস? কিন্তু একটা শর্ত আছে রাই দিদি ভাই, তুই প্লিজ এই কথাটা অনি দাদাভাইকে বলিস না। কারণ যেই মুহূর্তে কেন অনি দাদাভাই এটা শুনতে পাবে যে আমি তোর সাথে শপিংয়ে বেরিয়েছি, অমনি সে সন্দেহ করা শুরু করে দেবে। সে হয়তো বা কোনো মতে এটা পছন্দ করবে না যে তুই আমার সাথে শপিংয়ে বেরিয়েছিস। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ওসব কথা ছাড় তো, অনির্বাণ একটু বেশি আমাকে চোখে হারাচ্ছে। কারণ ওর এত দিন বাদে অবশেষে বাবা হওয়ার সুখটা পেতে চলেছে না, তার জন্যই ও আসলে মাথা খারাপ হয়ে গেছে। তাই এরকম বড্ড বেশি আমাকে নিয়ে চিন্তা করে ফেলে। তুই ওর কোনো কথা মনে ধরিস না তো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে এটাই তো চাই যে তুই নিজে আমার সাথে বেরোবি, কিন্তু এই কথাটা কোনো মতেই অনির্বাণ দাদাভাই জানতে পারবে না। আর তারপরই হবে হলো গিয়ে তোর আসল যাত্রাটা শুরু। তোর সন্তানকে যখন তুই হারিয়ে তারপরে অবশেষে খালি হাতে বাড়ি ফিরবি না, তখন যে তোর এবং তোর বরের মধ্যে কতটা অশান্তির সৃষ্টি হবে সেটা কি আমার জানতে বাকি আছে? আর এই অশান্তিটাই তো আমি চাই। এক পর্যায়ে তোদের সম্পর্কটা যখন ভেঙে যাবে শুধুমাত্র ওই সন্তানকে হারানোর দ্বারা নয়, তারপরেই তো আমার মনের প্রতিশোধের আগুনটা মিটবে, তাই না? ঠিক সেই সময় যখন রাই কাউকে কোনো কিছু না জানিয়ে নীলুর সঙ্গে বেরোনোর কথাটা সম্পূর্ণরূপে অনির্বাণের কাছ থেকে গোপন করে যখন নীলুর সাথে শপিংয়ে যায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদি ভাই, এই এক্সেলেটারের মধ্যে যদি আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিই, তাহলে এখান থেকে গড়িয়ে পড়ার পর আমার মনে হয় যে পুরো মধ্যে তুই এবং তোর সন্তান কেউই আর বাড়িতে বেঁচে ফিরতে পারবি। অন্যদিকে যখন অনির্বাণও অন্য একটা কাজের জন্য সেই শপিং মলে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় নীলু যে মুহূর্তে কিনা রাইকে ধাক্কা দিতে নেয়, সেই সময় অনির্বাণ রাইকে চেপে ধরে এবং বলতে থাকে যে রাই, আর একটু হলে তো তুমি পা পিছলে এক্সিলেটার থেকে পড়ে যেতে। তুমি কি কোনোদিনও নিজের সাবধানতা অবলম্বন করবে না? তুমি এখন তুমি সেটাকে ভুলে যাও কী করে বলো তো? ঠিক সেই সময় রাইকে বাঁচানো মাত্রই যখন অনির্বাণের নজর গিয়ে পড়ে নীলুর উপরে, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই, তুমি এখানে ঠিক কার সাথে এসেছো বলতে পারো আমাকে? তুমি তো আমাকে একবারও বলোনি যে তুমি শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছো, আর তার সত্ত্বেও এরকম একটা সর্বনাশী কালপ্রিট মেয়ের সঙ্গে বেরিয়েছো, যে কিনা তোমার সকল সর্বনাশের মূল কারণ। আজকে তুমি আমাকে না জানিয়ে তুমি যে অপরাধটা করেছো তার জন্য আমি তোমাকে হয়তো বা কোনোদিনও ক্ষমা করবো না। আজকে যদি আমার সন্তানের কোনো কিছু হয়ে যেত তাহলে তুমি আমাকে কী জবাব দিতে বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, কিছু তো হয়নি, তাহলে তুমি শুধু শুধু মেয়েটাকে কেন দোষারোপ করছো বলো তো? আর তার থেকেও বড় কথা যে আমি তো নিজে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করছিলাম। এখন আমার শাড়ির সাথে জুতোয় পা পিছলে গিয়ে যদি এরকমটা হয়েও থাকে তাতেই বা কী বলো তো? বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।